আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হবে তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2025-এর মানবিক শাখার পৌরনীতি যারা নিয়েছো, তো পৌরনীতি থেকে 100% কমন এইরকম কিছু এমসিকিউ নিয়ে আসছি। আমরা এই লেকচারে আলোচনা করব অধ্যায়ভিত্তিক কিছু এমসিকিউ, তারপরে বিগত সালে বোর্ড কোশ্চেন, আবার এই পরীক্ষায় আসার মতো প্রায় 30টাই কমন পাওয়ার মতো এইরকম এমসিকিউ আমরা নিয়ে আসছি। 100% কমন পাওয়ার মতো এমসিকিউ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্য কমেন্টে জানাবা, আর অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবা। অবশ্যই তোমাদের পরীক্ষায় 100% কমন আসার মতো কিছু পৌরনীতি এমসিকিউ নিয়ে আসছি। তো চলো স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, কথা মতো আমরা স্ক্রিনে দেখতে পারতেছি 1 নম্বর কোশ্চেন হচ্ছে সিভিটাস শব্দের অর্থ কী? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, এটা অবশ্যই মনে রাখবেন। কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? এইটা অনেক সালের কোশ্চেনে আসছে। এটা হচ্ছে পৌরনীতি। অবশ্যই আমরা পৌরনীতি এমসিকিউ পড়তেছি। এইটা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানই হচ্ছে পৌরনীতি। এইটা আপনারা সংজ্ঞা হিসেবে ইউজ করতে পারেন যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানই হচ্ছে পৌরনীতি। যদি বলা হয় পৌরনীতি কাকে বলে? বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 2 ভাগে। কয় ভাগে ভাইয়া? একক পরিবার আর হচ্ছে বহু পরিবার। এইটা তারপরে আমরা দেখি আমি রাষ্ট্র উক্তিটি কার? আমি রাষ্ট্র উক্তিটি কার? এইটা আপনাদের কাজ থাকবে। যারা পাবেন তারা অবশ্যই আমার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমরা দেখি প্রাচীনকালে কোন দেশে নগররাষ্ট্র ছিল? এইটা হচ্ছে ফ্রান্সে। কোথায় ভাইয়া? ফ্রান্সে ছিল। পরিবারের কোন কাজ মানসিক বিকাশে সমৃদ্ধ করে? মানসিক বিকাশে সমৃদ্ধ করে হচ্ছে বিনোদনমূলক কাজ। ঘ নম্বর আমাদের সঠিক উত্তর, ঘ নম্বর। মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 2টা কোশ্চেন দেওয়া থাকলো, ইনশাআল্লাহ আপনারা যদি পান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। যদি না পারেন আমি ভিডিওর কমেন্টে লিখে দেব। পৌরনীতি কী ধরনের বিজ্ঞান? এটা আমরা পূর্বেও দেখে আসলাম। এটা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতির ইংলিশ শব্দ কী? পৌরনীতির ইংলিশ শব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতি ইংলিশ শব্দ থেকে, যে ল্যাটিন শব্দ থেকে আসছে সিভিস ও সিভিটাস থেকে। সিভিস ও সিভিটাস হচ্ছে ল্যাটিন শব্দ, আর এইটার উত্তর হচ্ছে গ নম্বর, সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কী শব্দ ভাইয়া? ল্যাটিন শব্দ থেকে। এটা অবশ্যই মনে রাখবেন। কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিরাগত শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারে? এটা হচ্ছে সরকার। কি ভাইয়া? সরকার। এরপরে দেখি প্রাচীনকালে কোন দেশে নগররাষ্ট্র ছিল? এটা এখনই দেখলাম, এটা হচ্ছে ফ্রান্সে। এরপরে দেখব আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবার বিদ্যমান রয়েছে কাদের মধ্যে? এটা অবশ্যই গারো নৃগোষ্ঠীদের ভিতরে মাতৃতান্ত্রিক পরিবার নিহিত আছে বা বিদ্যমান। গারো পরিবারকে নেতৃত্ব দেয় বা গারো পরিবার নেতৃত্ব দেয় হচ্ছে মায়েরা বা পরিবারের মেয়েরা, বড় মেয়েরা বা মায়েরা। প্রাচীন গ্রীসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল? এটা হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা একটু দেখি। নাগরিক এবং নগর রাষ্ট্র, এটার ইংলিশ হচ্ছে সিভিটাস, আর সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এরপরে দেখি কোনটি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে? এইটা হচ্ছে পৌরনীতি। পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। একক পরিবার কেমন হয়? একক পরিবার একটু ছোট হয়, একটু বলতে একবারই ছোট হয়। আচ্ছা, আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তারা অবশ্যই মনে রাখবেন বা জানেন আপনারা যে বিবাহর পর যদি কেউ অন্য পরিবার গঠন করতে চায়, মানে ছেলে এবং তার স্ত্রী যদি অন্য একটা পরিবার গঠন করতে চায়, একক পরিবার, শুধুমাত্র স্বামী স্ত্রী একটা মিলে একটা পরিবার, সেটাকে বলা হয় একক পরিবার। আর যৌথ পরিবার অবশ্যই তো মনে রাখবেন, সেটা বড় পরিবার, যৌথ পরিবার।
বর্তমানে কোন ধরনের পরিবারের সংখ্যা বেড়েছে? বর্তমানে একক পরিবারের সংখ্যা বেড়েছে। আমরা গ্রাম অঞ্চলে ভেনো বলি, যে ভেনো হয়ে যাওয়া এরকম কিছু। বিবাহর পর মা বাবার ভেতরে না খেয়ে তারা নিজেরা একটা পরিবার গঠন করে, সেটাকে বলা হয় একক পরিবার। একপত্নিক বিবাহের একজন স্বামী কয়জন স্ত্রী থাকে? একজন স্বামীর একজন স্ত্রী থাকে, এটা হচ্ছে একপত্নিক বিবাহ। এরপরে দেখি পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। কি ভাইয়া? পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। তারপরে দেখি, এরপরে আমরা পৌরনীতি দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা, এইটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখব। প্রথম আছে নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি? নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে 4টি। এটা 100% মনে রাখবেন। এই লেকচারে বা এই স্লাইডে আমরা যেগুলো পড়তেছি এগুলো 100% আসার মতো কিছু এমসিকিউ, এবং এগুলো বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোনটি নাগরিকতা? কোনটি নাগরিকের সামাজিক অধিকার? নাগরিকের সামাজিক অধিকার হচ্ছে স্থায়ীভাবে বসবাস করা, এটা হচ্ছে নাগরিকের সামাজিক অধিকার। এরপরে দেখব পরিবার গঠনে অধিকার কোন ধরনের অধিকার? পরিবার গঠনের অধিকার হচ্ছে সামাজিক অধিকার। এটা কি অধিকার ভাইয়া? সামাজিক ধরনের অধিকার। ইচ্ছা। অর্থনৈতিক অধিকার কোনটি? অর্থনৈতিক অধিকার হচ্ছে অবকাশ যাপন, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে সম্পত্তি ভোগের। তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? আচ্ছা, এটা আবারও দেখি। তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? এটা হচ্ছে 2008 সালে। এটা অনেকগুলো বোর্ডে আসছিল। বোর্ডগুলো যেহেতু উল্লেখ নাই, তবু আপনারা বিশ্বাস রাখেন এগুলো বোর্ড কোশ্চেন। যদি আপনাদের বই থাকে তাহলে দেখবেন এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে, যে তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতি সম্মতি লাভ করে? এটা হচ্ছে 2008 সালে। দুর্নীতি ও দুর্জন প্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? এটা হচ্ছে ন্যায়বোধ। কি থাকতে হবে ভাইয়া? ন্যায়বোধ। তারপরে দেখব শব্দগত অর্থে নাগরিক কে? শব্দগত অর্থে নাগরিক কে? তাহলে নাগরিকের সংজ্ঞা দেখি। নগরের অধিবাসীকে কি বলবো আমরা? নাগরিক বলবো। নগরের অধিবাসীকে আমরা কি বলবো ভাইয়া? নাগরিক বলবো। জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা? এটা হচ্ছে সংস্কৃতিবান। আবারও বলি, জাতির বৃহৎ স্বার্থের নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা? এটা হচ্ছে সংস্কৃতিবান যারা। তারপরে দেখব সুনাগরিকের প্রধান কাজ বা গুণ কয়টি? এটা আবারও দেখতেছি, এটা হচ্ছে 4টি। দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু বাছাইকৃত এমসিকিউ দেখব। নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভাবক হয় কোথায় ভাইয়া? বলেন তো, এটার উদ্ভাবক হয় কোথায়? আচ্ছা, এটার উদ্ভাবক হয় গ্রীসে। কোথায় ভাইয়া? গ্রীসে উদ্ভাবক হয়। তারপরে দেখতেছি প্রাচীন গ্রীসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কি বলা হতো? প্রাচীন রাষ্ট্র। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রের কারা নাগরিক হিসেবে পরিচিত ছিল? কারা ছিল ভাইয়া নাগরিক হিসেবে? যারা প্রত্যক্ষভাবে বা সরাসরি রাষ্ট্রীয় কাজে কি ছিল? অংশগ্রহণ করেছিল। যারা সরাসরি বা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করেছিল তারাই হচ্ছে নাগরিক। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কি বলা হয়? নাগরিক বলা হয়। আচ্ছা, আমরা যে রাষ্ট্রে বসবাস করি আমরা তো স্থায়ী বাসিন্দা, তাই না? আমরা তো এই দেশে ভ্রমণের জন্য আসি নাই, আমরা এখানে স্থানীয়, তাদেরকে কি বলা হয়? নাগরিক বলা হয়। আর আপনারা অবশ্যই মনে রাখবেন 18 বছরের নিচে যাদের ভোটার অধিকার নাই তারা হচ্ছে নাগরিক নয়, তারা হবে জনগণ। আর 18 বছরের উপরে এবং ভোটার অধিকার যাদের আছে তারাই হচ্ছে নাগরিক। তাহলে এই দেশে ভোটের অধিকার বা নাগরিকের সংখ্যা আলাদা এবং জনগণের সংখ্যা আলাদা কিন্তু হবে, এটা অবশ্যই মনে রাখবেন। নাগরিকের মর্যাদা কি বলা হয়? নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? এটা হচ্ছে নাগরিকতা বলা হয়, নাগরিকতা। তারপরে আছে
নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি? এটা হচ্ছে দুইটি। কয়টি ভাইয়া? দুইটি। তারপরে দেখব একজন ব্যক্তির একই সঙ্গে দুইটি রাষ্ট্রে নাগরিকতা অর্জনে কি বলে? একই সঙ্গে দুইটা রাষ্ট্রে কি থাকবে? নাগরিকতা থাকবে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দ্বৈত নাগরিকতা। দ্বৈত মানে হচ্ছে দুই, দ্বৈত মানে দুই, দুই নাগরিকতা, এরকম কিছু। নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের কোন নীতি অনুসরণ করে? নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে থাকে? বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে ভাইয়া? জন্মনীতি। জন্মনীতি। বাংলাদেশে অধিবাসী হিসাবে আমাদের পরিচয় কোনটি? আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক, এটাই আমাদের পরিচয়। কোন ব্যক্তি সাধারণত কয়টি রাষ্ট্রে নাগরিকতা অর্জন করতে পারে বা সুযোগ থাকে? এটা হচ্ছে একটি। কয়টি ভাইয়া? একটি। তবে ওই যে দুইটা রাষ্ট্রে বিশেষ কিছু ব্যক্তি আছে যারা দুইটা রাষ্ট্রে কি রাখে? নাগরিকতার অর্জনের সুযোগ পায়, তাদেরকে বলা হয় দ্বৈত নাগরিক। এটা আমরা পূর্বের কোশ্চেনে দেখে আসছি। তারপরে আমরা দেখব পৌরনীতি, তৃতীয় অধ্যায় সংবিধান ও সরকার, গুরুত্বপূর্ণ এমসিকিউ ও উত্তর। আমরা তৃতীয় অধ্যায় দেখব, যেটার সংবিধান আর সরকার নাম। আচ্ছা, সংবিধান কি? প্রথমেই বলা আছে সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান কি ভাইয়া? রাষ্ট্র পরিচালনার মূল দলিল। এটা কিন্তু এমসিকিউ, তারপরে হচ্ছে সিকিউ এর ক, এইভাবে বিভিন্নভাবে এই কোশ্চেনটা হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য এটা দিয়ে দিলাম। তো দেখো পরবর্তীতে দেখি, বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে? সংবিধান গৃহীত হয় বা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। কত সালে ভাইয়া? 1962 সালে। বাংলাদেশে সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে 153টি। কয়টি ভাইয়া? 153টি। তারপরে দেখি সংবিধান প্রণয়নের জন্য কোন সংস্থা গঠন করা হয়? এটা হচ্ছে সাংবিধানিক প্রণয়ন কমিটি। কি সংস্থা ভাইয়া? সংবিধান প্রণয়ন কমিটি। তারপরে দেখি আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন ধরনের? এইটা হচ্ছে সংসদীয় এবং গণতন্ত্র, জনগণের দ্বারা নিয়ন্ত্রিত তন্ত্র, সেইটাই হচ্ছে গণতন্ত্র। সেই জন্য আমরা কিন্তু আমাদের বাক স্বাধীনতা, তারপরে ভোট দেওয়ার অধিকার, এগুলো আমাদের জনগণের দ্বারা নিয়ন্ত্রিত যে তন্ত্র বা আইন, সেটাই হচ্ছে গণতন্ত্র। তারপরে দেখি বাংলাদেশের প্রধান সংবিধান প্রণয়ন কমিটি প্রধানকে? বাংলাদেশে প্রথম সংবিধান প্রণয়নের কমিটির প্রধানের নাম হচ্ছে কামাল হোসেন। কি নাম ভাইয়া? কামাল হোসেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ এখান থেকে আপনারা অবশ্যই এমসিকিউ কমন পাবেন। বাংলাদেশে বর্তমান সংবিধান কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? এটা হচ্ছে 11টি ভাগে। কয়টি ভাগে ভাইয়া? 11টি ভাগে। সংসদীয় সরকার ব্যবস্থা সরকার প্রধানকে? সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা, তাহলে বলো তো আমাদের বাংলাদেশ কী রকম সরকার ব্যবস্থা গঠন করেছে? এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। তাই জন্য আমাদের বাংলাদেশের সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে দেখি বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা আছে কয়টি? প্রস্তাবনা আছে হচ্ছে একটি, মাত্র একটি, এটা মনে রাখবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান দায়িত্ব কি? রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব হচ্ছে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা। আনুষ্ঠানিকভাবে কি করা? রাষ্ট্রপতির প্রধান দায়িত্বগুলো পালন করে যাওয়া। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, পৌরনীতি, চতুর্থ অধ্যায় আইন ও বিচার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখো, এইগুলো প্রতিটা পার্ট থেকে একটা বা দুইটা করে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আইন কাকে বলে? দেখো তো এটা অনেক কঠিন একটা বিষয় না, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আইন কাকে বলে? রাষ্ট্র কর্তৃক প্রণীত আচরণবিধি হচ্ছে আইন। রাষ্ট্র কর্তৃক প্রণীত বা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আচারবিধি হচ্ছে আইন। বলা হলো, রাষ্ট্র বলে দিল যে স্মোকিং করা নিষেধ বা ধূমপান করা নিষেধ, এটা করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এইটাই আইন। আর রাষ্ট্র যেইটা আমাদের বলবে সেই অনুযায়ী পরিচালনা করাকেই আইন বলা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। কি কোর্ট ভাইয়া? সুপ্রিম কোর্ট। আবারও বলি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কি বলা হয়? সুপ্রিম কোর্ট। এখন আপনাদের যদি বলা হয় সর্বনিম্ন আদালত কোনটি, সেটা হচ্ছে গ্রাম্য আদালত। কি ভাইয়া? গ্রাম্য।
গ্রাম্য আদালত, যেটা এই যে আমরা পরিষদ দেখি না, পরিষদ, যে পরিষদে আমরা কি করি, ওই বিভিন্ন ছোট বিষয়গুলো নিয়ে মেম্বার চেয়ারম্যান এর মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারি, এগুলো গ্রাম্য আদালত। সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টান্তে সমতার কথা বলা আছে? 27 নং অনুচ্ছেদে, 27 নং অনুচ্ছেদে। এটা অবশ্যই মনে রাখবেন। বিচার বিভাগে কত প্রকার? বিচার বিভাগ কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। বিচার বিভাগ কত প্রকার? 2 প্রকার। এখন দেখো এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, উচ্চ এবং নিম্ন আদালত। বিচার বিভাগ কত প্রকার? 2 প্রকার, একটা উচ্চ আদালত এবং একটা নিম্ন আদালত। এরপরে আমরা দেখি তো উচ্চ আদালত কোনটি? উচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, আর নিম্ন আদালত হচ্ছে গ্রাম্য আদালত। আচ্ছা, গ্রাম্য এই যে পরিষদ। তারপরে দেখো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ নিয়ে গঠিত? সুপ্রিম কোর্ট কয়টি বিভাগ নিয়ে গঠিত? 2টি। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আমরা অবশ্যই এগুলো শুনে আসছি, কিন্তু ওইভাবে বিশ্লেষণ করা হয়নি। দেখো সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? এটা হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খতে থাকতে পারে। তাহলে সকলের জন্য আইন সমান, এটাই হচ্ছে আইনের শাসন। এইটাই আইনের শাসন। আইনের শাসন কি? সকলের জন্য আইন সমান। একটু নিচে কিছু দিয়ে দিবা, তাহলে খ নম্বরে আপনারা 2-এ 2 পাবা। তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী কোশ্চেনে, অধস্থন আদালত কোথায় পরিচালিত হয়? অধস্থন আদালত জেলা ও বিভাগীয় পর্যায়ে এইটা দেখা যায় বা এইটা পরিচালনা করা হয়। আইনের শাসনের বৈশিষ্ট্য হচ্ছে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সবার জন্য কি? সমানভাবে প্রযোজ্য। আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আছে আইন লঙ্ঘন করলে কি হয়? আইন লঙ্ঘন করলে কি হবে? শাস্তি প্রাপ্ত হয়। মানে আইন, ধরো একটা দেওয়া আছে যে যারা চুরি করবে তাদের 10,000 টাকা জরিমানা এবং 1 মাসের জেল, তাহলে অবশ্যই সেটা শাস্তি না? অবশ্যই আইন লঙ্ঘন বা আইনের বরখেলাপ যারা করবে তাদের অবশ্যই শাস্তি হবে। বাংলাদেশের বিচার বিভাগ এর প্রধান কে? বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। এখন আপনাদের উপর কোশ্চেন থাকবে, আপনারা অবশ্যই এই কোশ্চেনটার জবাব কমেন্টে জানাবেন যে বাংলাদেশের এখন বর্তমানে প্রধান বিচারপতি কে আছে এবং আছে কি না সেইটাও জানাবেন। পৌরনীতি, এসএসসি পৌরনীতি পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে শাসন ও প্রশাসন। শাসন এবং প্রশাসন, এইটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। শাসন বলতে কি বোঝায়? দেখো প্রতিটা অধ্যায়ের কোশ্চেনগুলোই আমি অনেক সুন্দরভাবে সাজিয়েছি, যেগুলো কোশ্চেন আসার মতো। ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক সুন্দরভাবে এবং অনেক ভালো কিছু কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন। দেখি পরবর্তীতে আছে শাসন বলতে কি বোঝায়? রাষ্ট্র পরিচালনা সামগ্রিক কার্যাবলী হচ্ছে শাসন। শাসন হচ্ছে রাষ্ট্র পরিচালনা সামগ্রিক কার্যাবলী। তারপরে দেখি আমরা গণপ্রশাসনের কাজ কি? গণপ্রশাসনের কাজ হচ্ছে সরকারের পরিচালনায় সহায়তা করা। গণপ্রশাসনের কাজ হচ্ছে সরকার পরিচালনায় সহায়তা করা। তারপরে দেখি আমরা, তারপরে আছে প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা। এখন ক্ষমতায় যে থাকুক তাকে নিরপেক্ষ থাকতে হবে, এরকম কিছু প্রশাসনের কাজ। কিন্তু এইটা বর্তমানে ছিল না, গততে ছিল না, এটা অবশ্যই আপনারা জানেন। কোনটি স্থানীয় সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত? স্থানীয় সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ। একটি জেলা প্রশাসকের দায়িত্ব কি? একটি জেলার প্রশাসকের দায়িত্ব হচ্ছে জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। জেলার কাজ হচ্ছে একটা জেলা প্রশাসকের কাজ হচ্ছে জেলা প্রশাসনের কার্যাবলী কি করা? পরিচালনা করা। গণতন্ত্রের প্রধান ভিত্তি কোনটি? গণতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে জনগণ, এটা অবশ্যই মনে রাখবেন। সরকারের প্রশাসনিক প্রধান কে? সরকারের প্রশাসনিক প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে যতগুলো প্রশাসন ক্যাডার আছে তাদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন পরিচালনা বা নিশ্চিত করা। এটাই হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে
নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু এটা গততে ছিল না, এটা আমরা অবশ্যই জানি। স্থানীয় সরকারের কার্যক্রম তাদের কে করে? স্থানীয় সরকারের কার্যক্রম করে কে? তদারকি যেটা বলি আমরা, বা পরিচালনা করে জেলা প্রশাসক। এটা জেলা প্রশাসকের কাজ। বাংলাদেশে প্রশাসন ব্যবস্থার মূল স্তম্ভ কয়টি? 3টি। একটা হচ্ছে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এইটা 3টা অবশ্যই আপনারা দেখে যাবেন। শাসন, বিচার এবং আইন, এটা থেকে 100% আমি বললাম 100% কী থাকবে? একটা সিকিউ থাকবে, সিকিউ, সৃজনশীল কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন 100% শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ থেকে থাকবে। এটা অবশ্যই আপনারা দেখে যাবেন। তারপরে দেখি আমরা পৌরনীতি 6ষ্ঠ অধ্যায়, স্থানীয় সরকার ও নাগরিক সেবা। দেখো আমি প্রতিটা অধ্যায় দিয়েছি। কেন দিয়েছি ভাইয়া? আমরা প্রতিটা অধ্যায় যদি ভালো করে পড়ে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের মিস থাকার কোনো নিশ্চয়তা থাকে না। এটা আমরা অবশ্যই মনে রাখব। তারপরে দেখি এখানে দেখব আমরা পরবর্তী এমসিকিউ আছে স্থানীয় সরকার ব্যবস্থা। এটা হচ্ছে জনগণের এখানে দেখি স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্য কি? স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো। জনগণের দোরগোড়ায় মানে জনগণের বাসায় বাসায় সেবা পৌঁছানোই হচ্ছে কাজ। তারপরে দেখো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত বছরের জন্য নির্বাচিত হন? এটা অবশ্যই জানি, 5 বছর। মেম্বার, চেয়ারম্যান এগুলো 5 বছরের করে। ইউনিয়ন পরিষদে যারাই কাজ করে তারাই 5 বছর করে। নিম্নে কোনটি স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত নয়? স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত নয় কোনটি ভাইয়া? জাতীয় সংসদ। আর স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে ইউনিয়ন পরিষদ, জেলা, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। তারপরে ওইটা হচ্ছে স্থানীয়। সিটি কর্পোরেশন কোন পর্যায়ে স্থানীয় সরকার? এটা হচ্ছে নগর সরকার, নগর বা শহর, নগরকেই বলা হয় শহর। আর এখানে দেওয়া আছে উপজেলা পরিষদে কয়টি পদ থাকে? কয়টি পদ ভাইয়া? উপজেলা পরিষদে 3টি থাকে। একটা হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকে, আবার এখানে একটা মহিলা ভাইস চেয়ারম্যান অবশ্যই থাকে। তাহলে উপজেলায় কয়টা পদ থাকে? উপজেলা পরিষদে কয়টি পদ থাকে? 3টি পদ থাকে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। নাগরিক সেবা বলতে কি বোঝায়? নাগরিক সেবা বলতে সরকার কর্তৃক প্রদত্ত মৌলিক সুবিধা, এটাকেই বোঝায়। স্থানীয় সরকার কে তদারকি করেন? স্থানীয় সরকারকে তদারকি করেন হচ্ছে জেলা প্রশাসক। অবশ্যই আমরা জানি স্থানীয় সরকারকে, যেমন ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন। উপরের আমরা দেখে আসলাম কোশ্চেন থেকে। সিটি কর্পোরেশনের প্রধান কে? সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছে মেয়র। এইটা 100% পড়বেন, 100% এটা পড়ে যাবেন। সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছে মেয়র। তারপরে দেখি নিচের কোনটি নাগরিক সেবার উদাহরণ হচ্ছে পরিচ্ছন্নতার কার্যক্রম। এরপরে দেখি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধিত্ব নিশ্চয়নের উপায় কি? উপায় হচ্ছে সংরক্ষিত আসন হচ্ছে এইটা। পৌরনীতি 7ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কি ভাই? বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। বাংলাদেশের প্রধান রপ্তানি, বাংলাদেশে প্রধান রপ্তানির পণ্য কি? এটা হচ্ছে তৈরিকৃত পোশাক। এটা কিন্তু চাল ডাল এগুলো হবে না। তারপরে দেওয়া আছে অর্থনীতি বলতে কি বোঝায়? অর্থনীতি বলতে বোঝায় অর্থ সম্পদ সংক্রান্ত কার্যাবলী, এইটাকে বোঝায়। এরপরে আমরা দেখি, তারপরে আছে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল বা কেমন ধরনের? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। বাংলাদেশে অর্থনীতি কেমন? মিশ্র। তারপরে আছে হচ্ছে জাতীয় আয়ে বড় অংশ কোথায় থাকে? এটা হচ্ছে কৃষি খাতে আয়ের। এখানে দেখো জাতীয় আয়ের বড় উৎস, জাতীয় আয় বলতে এখানে মুনাফার বড় উৎস হচ্ছে কৃষি খাতে, কারণ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে ব্যাংকের কাজ কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে রেমিটেন্স
বলতে কি বোঝায়? প্রবাসীদের পাঠানো অর্থকে বলা হয় রেমিটেন্স। আমরা অবশ্যই জানি যে এই যে জুলাই বিপ্লব যে ঘটলো, এখানে রেমিটেন্সের অনেক কী ছিল, অনেক ভূমিকা ছিল। বাংলাদেশে দরিদ্র বিমোচনের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করেছে? কোন প্রতিষ্ঠান ভাইয়া? পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF। এটা অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু সৃজনশীলেও আসে। বাংলাদেশের দরিদ্র মোচনের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে গেছে? PKSF, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এইটার পূর্ণরূপ হচ্ছে এইটা। আর পর দেখি আমরা, বাংলাদেশে বার্ষিক বাজেট ঘোষণার দায়িত্ব কার? এটা হচ্ছে অর্থমন্ত্রীর দায়িত্ব। বাংলাদেশের প্রধান কাজ কি? বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে ব্যাংকের প্রধান কাজ হচ্ছে অর্থ সংগ্রহ এবং প্রদান। অর্থ সংগ্রহ করা এবং প্রদান করা, এরকম কিছু। এর পরবর্তীতে আমরা যাই অষ্টম অধ্যায়, বাংলাদেশের নাগরিক অধিকার ও কর্তব্য। তাহলে দেখি পরবর্তীতে কোশ্চেন কি আছে। নাগরিক অধিকার বলতে কি বোঝায়? নাগরিক অধিকার বলতে কি বোঝায় ভাইয়া? নাগরিক অধিকার বলতে বোঝায় রাষ্ট্রীয় আইন না রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুবিধা? এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুবিধা। তারপর আছে সংবিধান অনুযায়ী অধিকার কয় প্রকার? অধিকার কয় প্রকার ভাইয়া? অধিকার হচ্ছে মোট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রত্যেক নাগরিকের কর্তব্য কি? প্রত্যেক নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন মানা বা মেনে চলা। আইন মেনে চলা নাগরিকের অধিকার। ভোট অধিকার এটা হচ্ছে কোন ধরনের অধিকার? এটা হচ্ছে রাজনৈতিক অধিকার না সামাজিক অধিকার? এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। আমরা যে ভোট দেব, এই যে আমাদের অধিকার, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। কোনটি নাগরিকের মৌলিক অধিকার নয়? নাগরিকের মৌলিক অধিকার নয় সরকার গঠন করা। নাগরিকের মৌলিক অধিকার নয় সরকার গঠন করা, তবে সে ভোট দিতে পারে, এরকম কিছু। বাংলাদেশের কতটি মৌলিক অধিকার রয়েছে? 18টি মৌলিক অধিকার স্বীকৃত। এইটা সংবিধানে নাগরিকের বর্তমান কর্তব্য কোথায় উল্লেখ আছে? সংবিধানে নাগরিকের কর্তব্য কোথায় উল্লেখ আছে? সংবিধানের চতুর্থ ভাগে উল্লেখ আছে। নাগরিকের অধিকার লঙ্ঘন হলে কোথায় যাওয়া দরকার? আদালতে। কোথায় যাওয়া যায়? আদালতে। কেউ যদি কোনো একটা অধিকার লঙ্ঘিত করে বা অমান্য করে, তাহলে তাকে কি করা যায়? কোথায় নিয়ে যাওয়া যায়? আদালতে। কোনটি নাগরিক কর্তব্যের উদাহরণ? নাগরিক কর্তব্যের উদাহরণ হচ্ছে কর প্রদান, কর দেওয়া, ট্যাক্স, যেটাকে আমরা বলি ট্যাক্স, ইংলিশে ট্যাক্স, বাংলায় কর। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা লাভের অধিকার কোনটি? শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার ভাইয়া? সামাজিক অধিকার। কি অধিকার? সামাজিক অধিকার। নবম অধ্যায়ে আমরা শেষের দিকেই চলে আসছি, প্রায় গুরুত্বপূর্ণ কিছু MCQ দেখব। সুশাসন বলতে কি বোঝায়? জনগণের কল্যাণে কার্যকর শাসনকে বোঝায়। এরপরে দেখি সুশাসনের প্রধান উপাদান কোনটি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা। তারপরে নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয়? সুশাসনের বৈশিষ্ট্য নয় হচ্ছে দুর্নীতি। দেখো, সুশাসনের এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে আইন মেনে চলা, মানবাধিকার, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, এরকম কিছু। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে বোঝায় সরকারের উপর সমভাবে আইন প্রয়োগ করা, সকলের উপর সমভাবে বা সমানভাবে আইন প্রয়োগ করা। সুশাসন প্রতিষ্ঠার জনগণের ভূমিকা কি হওয়া উচিত? সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা হওয়া উচিত হচ্ছে কোনটি? দেখো, এটা আছে সচেতন ও দায়িত্বশীল হওয়া। সচেতন এবং দায়িত্বশীল হওয়া। নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা কোন সুশাসনের উপাদান? এটা হচ্ছে অংশগ্রহণ। তারপরে আছে সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জবাবদিহিতা। এরপরে আছে সুশাসনের অন্যতম সত্য কি? অন্যতম সত্য হচ্ছে ন্যায় বিচার। এরপরে আছে সুশাসনের অনুপস্থিতিতে কি হয়? সামাজিক অস্থিরতা। সুশাসনের মানে হলো, এই বাক্যটি কার কথা? এই বাক্যটি হচ্ছে কাফি আনানের কথা। কাফি আনান। দশম অধ্যায়ে আমরা আসছি। সুসংহত সমাজ গঠনের জন্য কি প্রয়োজন? এটা দেখি, এইটা হচ্ছে নৈতিক মূল্যবোধের প্রয়োজন। সুসংহত সমাজ বলতে কি বোঝায়? এটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা ও সহযোগিতার পরিবেশ। সুসমাজ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সহনশীলতা,
তারপরে কোনটি সুসংহত সমাজের বৈশিষ্ট্য সহাবস্থান। তারপরে আছে নৈতিকতা শেখার প্রধান স্থান হচ্ছে পরিবার। পরিবার আমাদের নৈতিকতা শেখায়। নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে ভোগবাদী মানসিকতা। সুসমাজ গঠনের জন্য শিক্ষার ভূমিকা কি? শিক্ষার ভূমিকা হচ্ছে নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক। তারপরে দেখো এখানে নৈতিকতা বিরোধী কাজ একটি উদাহরণ কি? দুর্নীতি। এটি উদাহরণ হচ্ছে দুর্নীতি। নৈতিক উন্নয়নের জন্য সমাজে কি প্রয়োজন? সমাজে প্রয়োজন হচ্ছে উদাহরণমূলক আচরণ। তারপরে দেখব হচ্ছে সমাজ গঠনে মাধ্যমে ভূমিকা কার? নৈতিক শিক্ষার প্রচার। এরপরে আছে হচ্ছে পৌরনীতি 11তম অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 1945 সালে জাতিসংঘের পতাকার রং কী রকম? জাতিসংঘের পতাকার রং হচ্ছে হালকা নীল। ও আইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? OIC কত সালে প্রতিষ্ঠিত হয় ভাইয়া? 1969 সালে। এরপরে দেখব হচ্ছে কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়? কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1949 সালে। 1949 সালে সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 8 জন। কতজন ভাইয়া? 8 জন। তারপরে দেখব হচ্ছে সার্চ সচিবালয় কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে নেপালে অবস্থিত। কোথায় ভাইয়া? নেপাল। বাহিনীর সংখ্যার দিক দিয়ে কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে জাতিসংঘ। কমনওয়েলথের সদস্য দপ্তর কোথায় অবস্থিত? দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। কোথায়? লন্ডনে। কমনওয়েলথের মূল উদ্যোক্তা কোন দেশ ভাইয়া? মূল উদ্যোক্তা হচ্ছে যুক্তরাজ্য। সর্বশেষ অধ্যায় এটা সম্ভবত 12তম অধ্যায় বৈশ্বিক বিশ্ব ও আমাদের করণীয়। বৈশ্বিক বিশ্ব বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে পৃথিবীর সব দেশ ও জাতি সম্মিলিত রূপকে বোঝায়। গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের অর্থ কি? বিশ্বায়নের অর্থ হচ্ছে বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরশীলতা। বৈশ্বিক সমস্যার একটি উদাহরণ কোনটি? জলবায়ুর পরিবর্তন। তারপরে আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশে। সবচেয়ে বেশি অবনত দেশ এবং সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশ এগুলোতে। সুন্দরবন কোন ধরনের পরিবেশগত স্থান? এটা হচ্ছে ওই বিশ্ব ঐতিহ্য। টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? টেকসই উন্নয়ন বলতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় রেখে বর্তমান উন্নয়ন। এরপরে আছে টেকসই উন্নয়নে কয়টি লক্ষ্য রয়েছে? 17টি। কতটি ভাইয়া? 17টি। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সময়সীমা কোন বছরে পর্যন্ত নির্ধারিত? কোন বছর পর্যন্ত? 2030 পর্যন্ত। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সময়সীমা কোন বছর পর্যন্ত? 2030 পর্যন্ত। এটা থ্যাঙ্ক গ্লোবালি অ্যাট লোকালি এই নীতির মূল কথা কি? মূল কথা হচ্ছে বৈশ্বিক চিন্তা করে স্থানীয়ভাবে কাজ করে যাওয়া, এইরকম কিছু। বিশ্বে পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলো কিয়োটো প্রোটোকল। তো এই ছিল আজকের লেকচার। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 100% 30টা MCQ কমন পাবেন। 100% 30টা MCQ কমন পাবেন, সেটা অবশ্যই আপনাদের বলা হলো 100%। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং তোমরা যারা এখনও আমার বাংলা দ্বিতীয় পত্র MCQ সাজেশনগুলো দেখোনি বা MCQ বাদে CQ লেখার পদ্ধতিও জানো না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবা। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।